বাচ্চু ভাই ব্যক্তি হিসেবে উনি অসাধারণ একজন মানুষ, বিশাল মনের মানুষ। স্যার আইব বাচ্চু জি জি, উনি বলতো যে কি তোরা ট্যাব দেখতেছিস, আমি তো কট দেখতেছি। ফান্টি ভাই আবার আমার আইডল, পান্ত তো আমার টিচার, আমার আইডল হচ্ছে ফান্টি ভাই, আই লাভ হিম। জি ড্রামস আসলে কি ব্যাপার, রাইট। ড্রামস যে একটা সিগনেচার হইতে পারে, আলাদা করে একটা ব্যাপার হইতে পারে, এটা ক্রিয়েট করছে হচ্ছে ফান্টি ভাই। একজন ড্রামার যখন ড্রামিং করতে গিয়ে দর্শক সামনের পোর্শনটা বাদ দিয়ে পেছনের পোর্শনের দিকে নজর দেয় যে না সে কিছু একটা বাজাচ্ছে। হ্যাঁ, সব ব্যাপারে এই মানুষটার জ্ঞান ছিল, শুধু গান বাজনা না, আচ্ছা, সব ব্যাপারে। তো উনাকে কলকাতার ভক্তরা উনাকে ফিলোসফার বলে, এরকম একটা ওই সার্টিফিকেট ইয়ে করেও পাঠাইছে এটা অফিসে। ওনাকে আমি বলতাম যে আপনি 100 in 1, আপনার কিন্তু 100টার রূপ, আপনি একজন। যে বাংলাদেশের রক মিউজিক এটা পুরো বিশ্বে মোটামুটি একটা ভালো একটা অবস্থান করে নিয়েছে। হ্যাঁ, আমি এটার ক্রেডিট আসলে আমি অবশ্যই আমি বসকে দিতে যাচ্ছি, খুব স্বাভাবিক। ওনার হাত দিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু I2I পডকাস্ট। আজকের এই এপিসোডটি অনেক স্পেশাল হতে যাচ্ছে বিকজ আজকে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন সমগ্র বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের জনপ্রিয় ব্যান্ড LRBর ড্রামার জনাব গোলামুর রহমান রোমেল ভাই। কেমন আছেন ভাই? আছি ভালো, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। রিসেন্টলি তো আমরা আপনাকে এখন নতুনভাবে কামব্যাক করতে দেখতে পেয়েছি, দেখে ভালো লাগছে যে আপনি আবার মঞ্চে ফিরে দাঁড়িয়েছেন। তো আমরা আসলে আপনার শুরুর দিকের গল্পগুলো একটু আমরা ভিউয়ারদেরকে শোনাতে চাচ্ছি আপনার মাধ্যমে। তো প্রথমের দিকে আপনার মিউজিক্যাল জার্নিটা কত সালে শুরু করেন? ধন্যবাদ। এটা 93 দিকের কথা। আপনার তখন চিরং একটা ব্যান্ড ছিল রাস। আমি খুব ড্রাম বাজানোর খুব মানে পাগলের মতো ছিলাম, একটু ড্রাম বাজাবো, কোথায় বাজাবো। তো তখন বাংলা হোটেল একটা জায়গা ছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই, ওখানে ব্যান্ড পাড়া বলতো। হ্যাঁ, মিউজিশিয়ানদের একটা বাজারই বলা যেত। বাজার, হ্যাঁ, কাজী দেউরি। তো ওখানে গিয়ে দেখলাম ওই বিভিন্ন মিউজিশিয়ানরা আড্ডা দিচ্ছে, প্রোগ্রামে যাচ্ছে, আবার ধুসঠাস আওয়াজ হচ্ছে। আমার মানে আমি দাঁড়ায় থাকতাম ওখানে গিয়ে, একটু যদি বাজাতে পারতাম। তো এইভাবে প্রতিদিন যেতে যেতে আমার মিউজিশিয়ান টিঙ্কু, এখন আরকে বাজাচ্ছে, ওকে আমি মামা ডাকি। টিঙ্কু মামা আছে, পরিচয় হইতে হতে আমি যে তুমি কী করো, আমি একটু ড্রাম বাজাতে চাই। ও তুমি শিখছো কারো কাছে? আমি যে না, আমি ওই স্কুলের বই খাতা ছিল ওগুলোর উপরে টুকটাক এই এরকম শলার ঝাড়ু দিয়ে, হ্যাঁ, এগুলো দিয়ে আমি ইয়ে করতাম। আমার বাসার পড়ার টেবিলের নিচটা একটু লো ফ্রিকোয়েন্সি ছিল, ধিম ধিম সাউন্ড হতো। তো ওভাবে ওভাবেই আমি কোনোভাবে ইয়ে করছি। পার্টসগুলো এমনি চিনি। তারপর তুমি কালকে একটু আসো। তো আমি জানতাম না যে মানে ওনাদের ড্রামার দরকার। আচ্ছা, গেলাম বিকালে, অনেকক্ষণ বাইরে দাঁড়াইছিলাম। দেখি ওদের কিছুক্ষণ পর টিঙ্কু মামা বের হইলো বাইরে প্র্যাকটিস প্যাড থেকে। বের হতো, তুমি আসো একটু ভিতরে আসো, কি কি গান করা আছে। আমি যে এমনি তখন ফিডব্যাক খুব হিট। আচ্ছা, ফিডব্যাকের মৌসুমি এই গানগুলো হিট। মাইলসের সুন্দর সুন্দর গান ছিল তখন, পাহাড়ি নদীর জলে, পাহাড়ি মেয়ে একটা গান ছিল। জি, তো আমরা এগুলো মোটামুটি আয়ত্ত করার চেষ্টা করছি। তখন তো অনেক কাঁচা, এইটা হচ্ছে তো ওটা হচ্ছে না। এভাবে করে করে তখন ওদের ড্রামারও দরকার, ড্রামার দেশের বাইরে চলে যাবে। টিঙ্কু বললো যে অসুবিধা নেই, তোমার এটা আমরা ম্যানেজ করে নিব, তুমি কালকে থেকে আসো। তো এইভাবেই আমার প্রথম পথ চলা শুরু রাসকে দিয়ে, প্রায় অনেক দিন, 2 বছরের মতো। এরপর 94 শেষ আর মানে 95 মাঝামাঝি ওই সিনেমা প্যালেস, ওইটা আরেকটা আড্ডা ছিল। হ্যাঁ, তখন সিনিয়র মিউজিশিয়ানরা ওখানে আড্ডা দিত। ওখানে জ্যামিং একটা ব্যান্ড ছিল। হ্যাঁ, জ্যামিং, আপনার আলামিন বোর্ডিং। জি জি জি, শঙ্কর দ্বারা আসতো, আড্ডা দিত। তারপরে তখন চলছে আমার টিচার, আমার শ্রদ্ধেয় শিক্ষক পান্থ কানাই। জি, সবাই চিনেন ওনাকে। জি, তো ওনাকে আমি ভাগ্যক্রমে মানে আমি ভাইয়া বলি, দাদা ভাই বলি,
আমাকে তুমি 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 করে বললে, আমাকে খুব আদর করো উনি, আমাকে একটু তুমি ড্রাম শিখাও। তখন সোলসে বাজাচ্ছে। জি। তো এইভাবে করে করতে করতে ওই স্টিলারের কথাটা আসতেছে এই কারণে, কারণ স্টিলার চট করে আমি স্টিলারে মানে যাওয়া হয় না আমার। আচ্ছা। স্টিলারের ওরা সবাই শো করে এসে ভোর রাতের দিকে, তো সকাল পর্যন্ত হয়তো তখন আজানের আগ পর্যন্ত, তো ওরা সবাই সিনেমা প্যালেস এসে ওই আড্ডা দিত ভোর পর্যন্ত, তারপর এরপর যার বাসায়। আমি আমার বয়সী ছেলে পেলে দেখে শাহিন, তাজুল, সুমন, কল্যাণ তখন সফট টাচে বাজাতো, ওরা তিনজন আবার খুব দেখে সিলেরা সফট টাচের, এরা এক জায়গায় আড্ডা দিচ্ছে, আমি তো একা, আমার এখানে সালাম আলাইকুম এটা দেওয়া ছাড়া আমার আর কোনো কাজ নাই, বন্ধু নাই কোনো। হঠাৎ করে দেখলাম আমার সাথে তাজুল, শাহিন এরা এসে, ও আপনি থেকে তুমি, তুমি থেকে এরপরে এক সপ্তাহের মধ্যে মনে হচ্ছে আমরা খুব ক্লোজ, তুই চাইতে চলে গেলাম। মিউজিশিয়ানরা সাধারণত এরকমই, হ্যাঁ এরকমই। তারপর আমিও খুব প্রতিদিন ওখানে চলে যেতাম, যে মানে প্রতিদিন ওরা আসে, তো কেউ না আসলেও ওরা আসতো। পান্তদারা আসতো, সিনিয়র 25 তখন ফিডব্যাকের ড্রামার, তখন ওই রুটসে বাজায়, রুটসে অনেক পুরনো ব্যান্ড। হ্যাঁ তখন রুটস খুব মানে ফেমাস ব্যান্ড, ক্রিম আর কি। এ পরিচয় হয়ে আড্ডা দিতে দিতে একদিন, 2 দিন, 3 দিন, আমি বললাম যে ভাই আমার এই আমার টাইপ হচ্ছে না কোনো মিউজিক, আমি একটু রক মিউজিক করতে চাই, রক ড্রামিং করতে চাই, ড্রাম। তো এইভাবে করতে করতে ওই স্টিলের একটা শোতে গেলাম আমি, তো শাহিনের সাথে আমার তাজুল, ও আবার খুব তখন ছোটোবেলায় ওর বাবা হারাইছে খুব ছোটোবেলায়, তো সকালে অফিস করতে হয়তো ও চলে যেত। শাহিন আমার সাথে, আমি যতক্ষণ শাহিনও অনেকক্ষণ, আমি বাসায় না গেলে ও যেত না, ও না গেলে আমি যেতাম না, কিন্তু মিউজিক্যাল শেয়ারিংটা হইতো তখন। বুঝছি। তুমি কার গান শুনো, কাকে পছন্দ করো, তো আমি তখন বলতাম আমি যে মুখে মুখে এমনি ওই আইয়ুব বাচ্চু স্যারের ওনার ব্যান্ড এলআরবির গানগুলো আমি এমনি ওই, আমার তো ড্রাম নাই, আমি এমনি হাতে পায়ে এভাবে করে প্র্যাকটিস করি, আর আমার পড়ার টেবিল আছে, বইগুলো আমার ড্রাম, এখন আর স্টিক তো নাই আমার আসলে। ওই বাবা ফুটবল প্লেয়ার হওয়ার কারণে বাবাকে আবার বলতেও পেতাম, যে বাবা বলতো তুই ফুটবল খেলো, এই ওকে বুট ফুটবলের সব সরঞ্জাম, স্বাভাবিকভাবে বাবা যে প্রফেশনে থাকে ছেলেটাকে বাবা পাকিস্তান মডার্নে খেলতো, লেফট আউট ছিল। আচ্ছা। তো এখন ড্রাম, ফুটবল তো আমার ভিতরে নাই, আমার ভিতর তো ওই ড্রাম মিউজিক। হ্যাঁ, তো বাসায় বলতেও পারতাম না, তো এখন বলতাম যে আমি তো এইভাবে বলে যে আচ্ছা অসুবিধা নেই। তো সিলারের ম্যানেজার পরে হয়েছে অবশ্য, সিলার ড্রামার ছিল তখন শাহজাহান, গুড ফ্রেন্ড অফ মাইন। তো ওদের প্র্যাকটিস পেটে একদিন গেলাম, তখন আপনার একটা ব্যান্ড মিক্স বেরিয়েছিল টুগেদার, ওইখানে তারপরে শক্তি একটা অ্যালবাম মিক্সের ব্যান্ড বেরিয়েছিল, তখন বাচ্চু ভাইয়ের 2টা গান করছিল এলআরবির, একটা অপরিচিতা, একটা পাগল, 2টা গান ছিল। তো শাহিনের একটা অভ্যাস ছিল হচ্ছে ওর স্টুডেন্টদের জন্য, ও নিজের গান তোলার জন্য একটা অভ্যাস ছিল হচ্ছে ও গান, গিটার আর শাহিন, এই হচ্ছে শাহিন। ওকে প্রোগ্রাম প্র্যাকটিস ছাড়া ও বেরো হইতো না, ওকে কেউ দেখতো না, ও কোথায় প্র্যাকটিস প্যাডে সারাক্ষণ ক্যাসেট প্লেয়ার চলতেছে আর গান তুলতেছে। তৎকালীন সময় তো ওই ফিতার ক্যাসেট ছিল, ফিতার ক্যাসেট খুব টাফ। হ্যাঁ, তো ওর দেখতাম ওর তুলতেছে, এখন আমি খুব, আমার ভিতর খুব ইন্টারেস্ট গ্রো করলো যে বা ভালো, তাহলে এখানে ওদের ড্রামও থাকবে মনে হয়। তখন শাহিন বলতো যে আমি প্রতিদিন, আমি অ্যালবাম বের হলে আমি কিনে ফেলি, তুমি চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারো। আমি একটু যোগ করছি, ওই সময়টাতে আমরা করতাম কি, ফিতার ক্যাসেট প্লেয়ার প্লে করে দিয়ে আমরা যখন যাই শুনতাম, আবার দেখা গেছে অন্য কোনো ক্যাসেট আমরা নষ্ট করে ফেলতাম, ক্যাসেটটা ওখানে প্লে করে দিয়ে রেকর্ড বাটন দিয়ে আবার নিজেরা রেকর্ড করতাম। হ্যাঁ, এই কারণেই তো আমাদের যেমন এখন প্রযুক্তির কল্যাণে আমাদের ট্যাব পাচ্ছি, কে কিভাবে বাজাচ্ছে, কোথায় স্ট্রোক করতেছে, গিটার বলেন, ড্রাম বলেন, হ্যাঁ, তো তখন তো এসব ছিল না। তো এটাকে আমি মানে আমরা লাকি এটা বলবো, কারণ
ওই শুনে আয়ত্ত করা, রপ্ত শুনে করা, আয়ত্ত করা। এটা কিন্তু খুব টাফ। রাইট, যে কোনো কিছু, সিঙ্গিং বলেন, প্লেয়িং, মানে কোনো ইনস্ট্রুমেন্ট প্লেয়িং বলেন। রাইট। তো এইভাবে আমার একবার চিন্তা করলাম, যে আমি শাহিনকে বললাম, শাহিন বলে যে আমাদের ড্রামার তো মানে শাহজাহান, ও তো গাড়ির ব্যবসা করতো, ওর বাবার ব্যবসায় বসবে, জি, ও ঠিক ওরকম সময় দিতে পারতেছিল না। তো শাহিন আমাকে একবার বলে যে আমাদের ব্যান্ডের আজকে রাতে প্র্যাকটিস, তখন ব্যান্ডের প্র্যাকটিসগুলো হতো রাতে, রাতে সারা রাত একদম ভোর পর্যন্ত প্র্যাকটিস করে সবাই, আমরাও করতাম। হ্যাঁ, রাতে প্র্যাকটিসটা একটু নীরব থাকে, তো কেওয়াজ থাকে না, কেওয়াজ থাকে না, কোনো সাউন্ড নেই, কোনো কাজের তাড়াও নাই, এইগুলাই। তো এইভাবে করে আমি ওদের প্র্যাকটিস প্যাড একদিন গেলাম, দেখি শাহিন গান তুলতেছে, তখন আমি বললাম যে তোমাদের ড্রামটা একটু আমি কি বাজায় দেখতে পারবো? আবার কেউ কিছু বলবে না তো? বলে না, এখন তো কেউ আসবে না, আচ্ছা, আর আসলেও অসুবিধা নেই, তুমি বাজাও না। জি, তো ও গানগুলো তুলতো, আমি ওর সাথে সাথে মুখে মুখে ড্রামটা আমি তখন আয়ত্ত করতাম মুখে, কারণ আমার একটা ইয়ে ছিল হচ্ছে, আমরা যেহেতু অন্যভাবে জানি না টোনটা কোথায় কি স্ট্রোক করতেছে, এটার সাউন্ড কি, এটা আমরা মুখে নিতাম, মাথায় রাখতাম, জি, তারপর এটা বাজানোর চেষ্টা করতাম। এবং আমি নিজেই প্রমাণ যে মুখে যদি আয়ত্ত করা যায় বলিটা, সাউন্ডটা, বোলটা, জি, বলটা, সেটা গায়কই হোক, গান যেভাবে তুলে, গিটার হোক, গিটার সোলো হোক, কর্ড হোক, ড্রামসের বিভিন্ন পার্টগুলোর সাউন্ড হোক, মুখে আসলে হাতে পায়ে আসবেই। যেটা আসতে বাধ্য। আমি যেটা বুঝি যে হ্যাঁ, বুলটা যখন আমরা যেটা করতাম, মিউজিকের সঙ্গে আওড়ানোর চেষ্টা করতাম, Right. যে এখানে গিটারের একটা পুল করলো, এখানে একটা সিম্বলের জার্ক মনে হয় গেছে, হ্যাঁ, হ্যাঁ, তখন এই সেন্সটা মানে মাথার ভিতর অটোমেটিক্যালি একটা MP3 প্লে হইতেই থাকে, চলতেই থাকে সারাদিন। এই আওড়ানো, সুন্দর কথা বলছো, আওড়ানো ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। জি, যেটা আমি একদম শেষ পর্যায়ে এসে একই জিনিস আমার সাথে মিলছে। আমার আরেকজন অভিভাবক, জি, আমি যাকে আমার আরেকটা বাবা, স্যার আইব বাচ্চু, জি, জি, উনি বলতো যে কি তোরা ট্যাব দেখতেছিস, আমি তো কর্ড দেখতেছি, হ্যাঁ ও এখানটা পুল করছে, অমুক নোটে পুল করছে, এটা আমাদের শাহিন বলতো, জি। বলছে কর্ড, এই যে কর্ড দেখা যাচ্ছে, এটা জি, জি, এটা এফ শার্প, এটা ডি, জি, ডি মাইনর। আমি তো কর্ড দেখোস কেমনে এরকম, বলছে যে তুই তুলতে তুলতে তুই তো সাউন্ডটাই তো তুই দেখতে পাবি। রাইট, যেমন শ্যাডো প্র্যাকটিস বলে একটা কথা আছে, শ্যাডো প্র্যাকটিস, একটা ড্রাম, একটা গান বাজতেছে, আমি ওটার সাথে সাথে গানটা তোলার আগে ভালো করে শুনতে হবে যে ওর সাথে আমি ঠিক মতো বাজাতে পারছি কিনা, ও যা বাজাইছে তাই কপি জি, করে করে দেখলাম না, এটাই তো শ্যাডো প্র্যাকটিস। ও সিম্বল টাচ করলে আমি যদি বরাবর ওই টাইমটাতে যেতে পারি, তার মানে আমারটা হচ্ছে। জি, তো এইভাবে স্ট্রাগলের কথা তো আসলে বলে শেষ করা যাবে না। আমি বললাম তোমরা আমাকে স্টিলারে নিয়ে নাও না, তোমরা তো অনেক সুন্দর সুন্দর গান করো, তোমরা মানে এক ব্যাপার আছে তোমাদের। আচ্ছা, তো বলে যে আমি তো আসলে একা ডিসাইড করতে পারবো না, ব্যান্ড মেম্বারে আসুক, আমি তোমার এটা বলবো। তখন ওরা আলাপ করলো, সবাই আলাপ করার পরে পরদিন সকালে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে আসছে। শাহিন তাজুলকে নিয়ে গেছে, তাজুল আবার আর একটু ক্লোজ তো পরিচয় হয়েছে আগেই। এরপর তাজুলও খুব ভালো বন্ধু হয়ে গেল। আমরা তিনজন মিলে সারা রাত ধরে স্টিলার জয়েন করে ফেললাম আমি। ও ড্রামার সাজানো সুন্দর করে বিদায় নিল, ও আবার ওকে বিদায় করার, তুই একবার চলে যাওয়ার দরকার কি, তুই মাঝে মধ্যে কয়েকটা বাজাইস, শোতেও যাইস, তো ও থাকলো। তো এভাবে আমার স্টিলারে আসা। অনেক ব্যান্ডের সাথে আমি তোমার আমরা খ্যাপ বলি যেটাকে, অনেক হেল্পিং হ্যান্ডস হিসাবেও আমার বাজানো হয়েছে। এটাও তো আসলে মিউজিক্যাল কালচার, এটা আমরা যে ব্যান্ডে বাজাই না কেন, কারোর না কারোর প্রয়োজন অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, এটারও প্রয়োজন আছে। জি, প্র্যাকটিস হচ্ছে, জানা হচ্ছে সাইফুল কিভাবে বাজাচ্ছে, অমুক কিভাবে বাজাচ্ছে। আচ্ছা, তোমার সাথে গেলে তোমার একই গান করতেছো, তুমি একরকম করে, তুমি কম্পোজিশন তো তোমার আরেক রকম, ওটা থেকেও আমি শিখার চেষ্টা করছি, যেটা ভিন্ন স্বাদ পাওয়া যায়। শিখার যে ব্যাপারটা, শিখার তো আসলে শেষ নাই কখনো না। এভাবে আমি এখনো শিখছি।
যদি স্যার আইয়ুব বাচ্চুর উনি যাওয়ার আগ পর্যন্ত ওনার খুব কমন বুলি ছিল, সব মানে কমন ওয়ার্ড ছিল যে আমি এখনো কিচ্ছু জানি না। জি। আর গিটার কিভাবে এত সুন্দর বাজছে, তোমরা বলতেছো সুন্দর, কিভাবে বাজে আমি নিজেও জানি না, আমি কি করে আমার নিজেরও কোনো এটা নেই, আমি নিজেও জানি না আমি আসলে কি করতেছি। এটা মনের ভেতরের যে একটা সুর খেলা করে, সেটার একটা হাতের মাধ্যমে চলে আসে। আসলেই এক সময় দেখলাম যে ড্রামস দিয়েও ড্রাম বাজাচ্ছি, ড্রামসটা যে গান করতেছে গানটা ড্রামসেও করা যায়, রাইট, ড্রাম বাজতেছে ও গানের সাথে, তাহলে তখনই মনে হয় যে গানটাকে সব কিছু মিলিয়ে সুন্দর লাগে। জি, ওটার সাথে কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট জড়িত সুন্দর লাগার পিছনে। মানে গায়কির কারণে শুধু গান সুন্দর হচ্ছে না, সবাই সুন্দর করে মানে গুছায় বাজানোর কারণে একটা গান সুন্দর হয়। রাইট রাইট। হ্যাঁ, আর একটা গান হিট হয় সুন্দর হওয়ার পরে, যেটা বেশি সুন্দর হয়েছে সেই সুন্দর থেকে গানটা গিয়ে হিট হয়। এই হচ্ছে আমার মানে স্টিলার। এরপর আমরা 2000 সাল এই মাঝখানে তো অনেক ছোট করলাম আমরা, করে একটা কম্পিটিশন হচ্ছিল বাংলাদেশে তখন, বিএনএইচ আপনার তোমার ওই যে যেটা বাংলাদেশের সর্বপ্রথম রিয়েলিটি শো, মিউজিক্যাল রিয়েলিটি শো লাগাই দিছিল এটা। রাইট রাইট। তো 99 ওরা 99 থেকে শুরু করছিল, বেনসন এন্ড হেজেস স্টার সার্চ। হ্যাঁ, ওখানটায় আমরা করলাম যে আবার আমাদের এটা এই সুযোগটা করে দিছিল যার জন্য হয়েছিল, সেটা হচ্ছে আমাদের শাহজাহান গাড়ির ব্যবসার কারণে ওর সাথে আইয়ুব বাচ্চু স্যারের জেমস ভাই, বাচ্চু ভাই, ফান্টি ভাই, জেমস ভাই আমার, আচ্ছা আচ্ছা, ফান্টি ভাই আবার আমার আইডল, পান্থদা আমার টিচার, আমার আইডল হচ্ছে ফান্টি ভাই, আই লাভ হিম। জি, মানে ফান্টি ভাই একটা ব্যাপার বাংলাদেশের জন্য এখনো। জি, মানে উনি এটা মাঝখানে একটু করে বললাম যে ড্রামস আসলে কি ব্যাপার, ড্রামস যে একটা সিগনেচার হইতে পারে, আলাদা করে একটা ব্যাপার হইতে পারে, এটা ক্রিয়েট করছে হচ্ছে ফান্টি ভাই। এটা তো অবশ্যই একজন, আমি আপনার সম্পর্কে আমি যতটুকু জানি যে আমরা অ্যাজ ইউজুয়াল ড্রামার যারা মনে করেন স্টেজের পেছনে বসে বাজাচ্ছে, কেই মানে এমনি স্বাভাবিকভাবে বাজিয়ে যাচ্ছে, কেউ তার ভিতরে তার অতটা নজরে আসছে না, কিন্তু একজন ড্রামার যখন ড্রামিং করতে গিয়ে দর্শক সামনের পোর্শনটা বাদ দিয়ে পেছনের পোর্শনের দিকে নজর দেয় যে না সে কিছু একটা বাজাচ্ছে। হ্যাঁ, তো ওইটা আমি ব্যক্তিগতভাবে আমি আপনাকে যতটুকু চিনি, আপনার প্লেয়িং দেখে আমি জিনিসটা প্রথম আবিষ্কার করলাম যে ড্রামস যে মানে আলাদা করে বাজানোর কিছু একটা জিনিস, যে এটা দিয়ে মানুষ একজন মানে ব্যাক সাইড থেকে মানে পেছন থেকে মানুষের নজর কাটতে পারে। ধন্যবাদ। এটা আসলে জানি না কিভাবে কদ্দূর কি মানে হয়েছে, কিভাবে আলাদা নজর কাটছে। এটা বাচ্চু ভাই আমাকে খুব আদর করতো, উনি আলাদাভাবে ফোকাস করতো, কম্পোজিশনগুলো ওরকম উনি করতো, এই কারণে হয়তো তোমাদের মনে হয়েছে বা দর্শকদের মনে হয়েছে। তো যেটা থেকে সরে আসলাম সেটা হচ্ছে আমরা কম্পিটিশনে গেলাম 2000-এ। জি। তো শাহজাহান যখন বলছে যে ওর একটা ব্যান্ড আছে এরকম, তো বাচ্চু ভাই, জেমস ভাই, ফান্টি ভাই, এরা বাচ্চু ভাই বিশেষ করে, তো কারণ চিটংয়ের ব্যাপারে বাচ্চু ভাইয়ের একটা সফট কর্নার ছিল অবশ্যই। হ্যাঁ, চিটংয়ে যে চিটং থেকে তোরা কেউ আসতেছিস না, কী রে তোরা কম্পিটিশন, তোদেরকে খবর দেওয়া হয়, তোরা গা লাগাস না। তো এইভাবে করে আমরা কম্পিটিশন করব, তখন আমরা মন স্থির করলাম যে আমরা কম্পিটিশনে যাব। আচ্ছা, গেলাম। জিয়ার, আমাদের জিয়া ও এখন নাই, আল্লাহ ওকে ব্যস্ত নসিব করুক। লিটন ভাইও নাই, আল্লাহ ব্যস্ত নসিব করুক। তো জিয়ার লেখা, জিয়ার সুরে আমাদের আমারই দুঃখ আমারই থাকে একটা গান আমরা ওখানে পারফর্ম করি। তো আল্লাহর অশেষ রহমত যে ওই গানটা ওখানে হিট করে বেস্ট ব্যান্ডের অ্যাওয়ার্ড এনে দেয়। ওই গানটাতে বেস গিটারের যে একটা অপশন ছিল, বেস গিটারের যে একটা প্লেয়িং স্টাইল ছিল, সেটা তাজুল, তখন তাজুল তো স্টিলারে ছিলই, তো ও বেস্ট বেসিস হয়েছিল ওই বেস সলো হ্যাঁ, ওখানে মানে বেস গিটারের স্ক্যানিংটা এমন, প্লেয়িংটা এত সুন্দর স্টাইল ছিল। তো এটা ওই তানিম ভাই সোলসের ছিল তখন, তানিম ভাই আবার তাজুলের সাথে খুব আন্তরিক ছিল। তো এটা তানিম ভাই ওকে বসে ওকে ক্রিয়েট করে দেয়, এটা বাজেছে ওর মতো করে বাজেছে তাজুল ওই শোতে সারা বাংলাদেশে বেস্ট বেসিসের অ্যাওয়ার্ডটা আনে।
আচ্ছা এই হচ্ছে স্টিলার। স্টিলারের সঙ্গে হ্যাঁ, স্টিলারের সঙ্গে আমার। ইতিহাসটা। আচ্ছা, সর্বপ্রথম রেকর্ডিং স্টুডিওতে বাজানোর যে অভিজ্ঞতা, তখনকার ফিলিংস বা তখনকার মানে ঘটনাগুলো যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন রাজা। প্রথম রেকর্ডিংটা আমার হয় হচ্ছে স্টিলার, আমাদের ব্যান্ড। তো আমার জন্য খুব পরীক্ষামূলক বিষয় ছিল এটা। কখন আমি বাজাই নাই, স্টেজে বাজানোর অভিজ্ঞতা থাকলেও স্টুডিও ব্যাপারটা এত সেন্সিটিভ, যেখানে তোমার এখন যেরকম কথা বলতেছি আমি, এই জিনিসটা করা যাবে না, মানে তোমার একদম মূল ব্যাপারটাই করতে হবে। তো আমাকে অ্যাকচুয়ালি মানে আমি নিজের খুব ভিতর খুব শাই ফিল বলো, একটু নার্ভাসনেস স্বাভাবিক, খুব স্বাভাবিক লাইফে প্রথম, তাও আবার এমন এক স্টুডিও সাউন্ড গার্ডেন, ওটাতে সব লেজেন্ডারি মিউজিশিয়ানরা রেকর্ড করছে, এরকম একটা স্টুডিও। তো ওখানে আমাদের রেকর্ডিংয়ে যাওয়ার সময় প্রথম একটা হচ্ছে আমাকে আগে ড্রাম বাজায় ফেলতে হবে 10টা গান। তো রেকর্ডিংয়ে যাওয়ার আগে, রেকর্ডিং রুমে যাওয়ার আগে আমার হঠাৎ করে কনফিউজিং একটা নিউজ আসলো যে আপনার স্টিলারের ড্রামারকে ওই ড্রাম টেক দেওয়ার আগে বালতি দিতে বলিও। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি তো এটা আমার কানে আসছে, আমি তো চিন্তা করলাম বালতি দিতে হবে কেন, মানে স্টুডিওতে অ্যাকোস্টিক ড্রাম, তাও একটা শিফটে বাজায় ফেলার মতো এক্সপিরিয়েন্স তো আমার নাই। তো বালতির কথাটা শুনে আমি আরও নার্ভাসনেস আরও বেড়ে গেছে। তো এটা এই নার্ভাসনেসটা কাটানোর জন্য আমাকে সবচেয়ে বড় হেল্প করছে হচ্ছে আমার আইডল, আমার খুব প্রিয় মানুষ, প্রিয় ড্রামার ফান্টি ভাই। আচ্ছা, ফান্টি ভাইকে মানে আমি এটা কৃতজ্ঞতা বোধ, কতটুকু কৃতজ্ঞতা স্বীকার করলে ওনার এটা যথেষ্ট হবে এটা আমি জানি না, আর এটা শোধ হওয়ারও না, কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম রেকর্ডিং। আচ্ছা, এরপরে আবার এরকম একটা কথা, অনেক বড় মিউজিশিয়ান, আমি নাম না বলি, ফান্টি ভাইকে আমি বলছি, ফান্টি ভাই বলে যে এখানে বালতি দেওয়ার কোনো কিছু নেই, তুই যা। আমিও বসলাম, ফান্টি ভাই বলে তুই 10টা গান যেভাবে তুই প্র্যাকটিস করে আসছিস তুই ঠিক ওভাবে ক্লিক দিবি, একটা গান যেভাবে করছিস ঠিক ওইভাবে তুই বাজায় যা। আচ্ছা, তোর তো মুখস্থ আছে। আমি মুখস্থ আছে যদিও, কারণ তখন আর এই চল জ্যাম করে করে যা হয় একটা গুছাই নিব। আচ্ছা, ওই সময়টা তো আসলে রেকর্ডিং সিস্টেমটা ছিল যে একটু অ্যানালগ টেকনোলজি, পুরোটাই অ্যানালগ ছিল। এখন তো প্রযুক্তির ইয়েতে ডিজিটাল হয়ে গেছে সব কিছু, ম্যাক্সিমাম তো এখন লুপস ব্যবহার করছে। হ্যাঁ, লুপস ব্যবহার করছে। তারপরও আরও একটা ব্যাপার হচ্ছে তুমি একটা ফিল টাটা টাটা ট্রাক, এটা তুমি আরেক জায়গায় কেটে এখান থেকে কপি করে ওখানে লাগাতে পারছো। জি, তখন উপায় ছিল না, তখন ওই টাটা ডু ট্রাক এটা মিস করলে তোমাকে আবার পুরোটা আবার বাজায় আসতে হতো। হ্যাঁ, এটা একটু কষ্টের বিষয়। ওই জিনিসটা আমি আল্লাহর রহমতে জয় করছি ফান্টিবের উসিলায়। হ্যাঁ, ফান্টিবের টেম্পো মেইনটেইন করার যে বিষয়, হ্যাঁ, এটাও আমাকে ফান্টি ভাই বলছে তুই একদম মুখস্থ হইলে মুখস্থ বাজা, অঙ্ক পরীক্ষার মতো। যেমন অঙ্ক আমি কম বুঝি, পরীক্ষায় মুখস্থ অঙ্ক পরীক্ষা দিচ্ছি, ঠিক ওই রেকর্ডিংটাও আমার এরকমই ছিল। কারণ বেসিক্যালি দেখা যায় যে আপনার যারা এখনো পর্যন্ত যারা অনেক ভালো ভালো ড্রামার লাইভে গিয়ে জাস্ট একমাত্র টেম্পো মেনটেন করতে গিয়ে ধরা খেয়ে যায়। এখানে কিছু ব্যাপার ডিপেন্ড করে, সেটা হচ্ছে স্টেজ ভীতি। লাইভে যেরকম সুরে গান গাওয়াটা খুব টাফ, অনেক দর্শকের মাঝখানে ওই খুব সুন্দর করে প্র্যাকটিস করে আসছি, কিন্তু স্টেজে গিয়ে আমি ভুলে গেছি যে আসলে এটা কিরকম, হ্যাঁ, হঠাৎ করে হচ্ছে কি হচ্ছে না, এটা চিন্তা করতে করতে গানটা এবড়ো হয়ে যায়। এটা নার্ভাসনেস থেকে হয়, এটা অন্য কিছু না, অনেক স্টেজ ভীতি থাকে অনেক। আবার যেমন আমরা যেটা পার্সোনালি আমরা যেটা ফেস করেছিলাম যে এটা মেট্রোনম চলছে, ইন দ্য মিন প্লে আমরা বাজাচ্ছি, কিন্তু মেট্রোনম একদিকে আমরা বাজাচ্ছি আরেকদিকে। কারণ কি হিউম্যান ফিলিংটা আর উঠানামা করে একটু, তো এই জন্য মিউজিশিয়ানরা মেট্রোনমে প্র্যাকটিস করলে ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। কারণ হয় কি প্র্যাকটিস না থাকলে মেট্রোনমের সাথে এটা উঠানামা করবেই, কারণ ও তো মেশিন,
ওটা পড়বেও না, নামবেও না। কিন্তু আমি যেহেতু মানুষ, আমারটা ভ্যারি করতে পারে, উঠানামা করবে। তো এই কারণে মেট্রোনামের সাথে প্র্যাকটিস করলে ব্যাপারটা অনেক সুন্দর হয়ে যায়। আচ্ছা, এই কারণেই ওই মেট্রোনাম খেয়াল রাখতে গিয়ে আমি কি বাজাবো ওই জিনিসটা হারায় যায়। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক, এটা হয়। আচ্ছা, আমরা তো জানি আপনি একটা দীর্ঘ সময় নগর বাউলে বাজিয়ে এসছেন। তো সেখানে আপনি নগর বাউলের সঙ্গে জয়েন হওয়ার পেছনের গল্পটা একটু আমাদেরকে শেয়ার করেন। এই নগর বাউলে যাওয়াটা আমার খুব মানে আকস্মাত একটা ব্যাপার ছিল। আচ্ছা, মানে হঠাৎ, কোনো প্ল্যানিং নাই, কোনো কিছু নাই। তাজুল যখন চলে গেল, তাজুলকে চাইলো, তখন বললাম যে না ঠিক আছে ফান্টি ভাই নিয়ে যান, তো অসুবিধা নেই, আমরা সেরে নিব। তখনও সিরিয়ালে তখন হেল্প করছিল আপনার শহীদ, হ্যাঁ বেসিক ছিল। শহীদ আসলো, শহীদ আবার দুইটা ছিল, আবার একটা ছিল কিবোর্ডিস্ট, ও মারা গেছে, ব্যস্ত নসিব করুক। যাই হোক, একদিন মানে ওয়ান ফাইন মর্নিং আমি শাহজাহান আসলো বাসায়, এসে বলে যে তুই তাড়াতাড়ি উঠ, ঢাকায় যেতে হবে। ঢাকায় যেতে হবে কেন? চল না সারপ্রাইজ দিব এখন, এরকম। আচ্ছা, আমি তো এখন আমি আবার সারপ্রাইজে নাই, আমার হচ্ছে এখন আপনাকে একটা কথা বলবো, ওইটা আমি বলাই ফেলি আর কি, সারপ্রাইজ পরে বল কি। তো যেতে যেতে শাহজাহান আমাকে বললো যে তোকে জেমস ভাই ডাকছে। আচ্ছা, আমি তো বেকুব হয়ে গেলাম, জেমস ভাই ডাকছে মানে গোল্ডেন চান্স। হ্যাঁ, মানে ওটাও না, মানে উনার মতো একটা লেজেন্ডারি ব্যান্ড, উনার মতো এক সেলিব্রিটি আমাকে ডাকছে। এমনি আমাদের ব্যান্ডকে খুব পছন্দ করতো বাচ্চু ভাইও, জেমস ভাইও। তো ফান্টি ভাই যে আমার, মানে আমি যে ওখানে বাজাবো এরকম কোনো কিছুই মাথাতে নাই। জেমস ভাই কেন ডাকছে, আমি তো তখন বিভিন্ন স্বপ্ন দেখে ফেলতেছি, কোথায় কোথায় যে চলে যেতেছি, স্টেজ বাজায় ফেলতেছি, এই করতেছি, মানে যা হয় আর কি, এটা আমার মধ্যে হয়। মানে ড্রামস বললেই, আমার বাসায় একটা ড্রামস আছে বললেই যেরকম দৌড় দিতাম, বাজানোর স্বপ্ন দেখতাম, এটাও ঠিক এরকম, মানে আমি বাজায় ফেলতেছি এরকম একটা, তখন কোনো কিছু ঠিক নাই। কিন্তু তো ঢাকায় যাওয়ার পর জেমস ভাই, তখনও ফান্টি ভাই আছে, ফান্টি ভাই একটা তখন বাইং হাউস করবে, এরকম একটা কাজের কারণে উনি কিছুদিন থাকতে পারবে না। জি, এইভাবে তুমি প্রথমে ফান্টি ভাইয়ের কাছে গেলাম, ওনার বাসায়। ফান্টি ভাই আমাকে বললো যে তোকে জেমস ডাকাইছে, তোরা তো আমাদের ফিলিংসের গানগুলা, তখন নগর বাউল, একটু তুই ইয়ে করিস না, তখন ফিলিংসটা, তখন নগর বাউল হয়ে গেছে, মানে 99-এ জুনের 29 তারিখ নগর বাউল, এবং আপনার মানে তোমার নগর বাউল গঠন করছে ওই 99তেই জুনে, আমার যতটুকু খেয়াল আছে। যাই হোক, আমি ফান্টি ভাই তখন বাজাচ্ছে, ফান্টি ভাই বললো যে আমি যে বস কেন, বলে যে আমি একটু ব্যবসায়িক কারণে আমি কন্টিনিউ করতে পারবো না, তো তোর তো আমাদের গান, তোর তো জেমসের গানগুলো তোলা আছে। আমি আমরা যেভাবে করি আর কি, বলে না আমি দেখছি, আমি তো জানি, এটা জেমসও জানে, কিন্তু দেখার তো একটা ব্যাপার আছে অবশ্যই। তো জেমসরা তুই যেহেতু আমাকে ফলো করিস, আমি বস, আমার ড্রাম মানেই তো আপনি। অবশ্যই। তো আমি জেমসকে ওইভাবেই বলছি, তুই প্র্যাকটিস করলে তুই বুঝে যাবি, আমাকে যদি তুই ফলো করে থাকিস তাহলে তুই, মানে আমি কীভাবে বাজাইছি এটা তুই জানিস, তুই একদম কপি পেস্ট বাজাবি। রাইট, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল। মানে একদম প্রত্যেকটা টোকা, মানে ফান্টি ভাই, এটা হচ্ছে জেমস ভাইরও এটা ছিল যে, তো ওরা যেহেতু বন্ধু, তুই ফান্টিকে যদি ফলো করে থাকিস তাহলে তোকে আমার আলাদা করে বোঝার কিছু নাই, চল একটু প্র্যাকটিস করতে করতে বলে আমার সামনে অ্যালবাম আছে, ওটা আগে শেষ করতে হবে। আচ্ছা, তখন দুষ্টু ছেলের দল আমার বাজানো হয়েছে, নগর বাউলে আসা, নগর বাউল। তখন জেমস ভাই আমাকে নিজে থেকে বললো যে ফান্টি তো পারবে না এখন সময় দিতে, তুই আমার সাথে থাক। এই থাকাতে 4 বছর, 4.5 বছর এরকম। মাঝখানে আমার নিজের কারণে বা পারিবারিক কারণে আমি
বুঝছি। কন্টিনিউ করে একটা আমার গ্যাপ এভাবে থাকতে পারবো না, নিয়েছিলেন। আমি আমাকে চিটং যেতে হবে আমাকে। তো এটা তো আপনার মেবি 2টা অ্যালবাম দুটো অ্যালবাম, একটা এককভাবে সলো অ্যালবাম বাজিয়েছেন। আমি হ্যাঁ তোমাদেরই লোক, হ্যাঁ হ্যাঁ, আর ওই মাঝখানে একটা মিক্স অ্যালবামও বাজিয়েছিলাম ওনার, আরও অনেকেই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো এর পরবর্তীতে সম্ভবত আপনি এলআরবিতে আপনার অভিষেক ঘটে। হ্যাঁ, আপনি এর নগরবাল থেকে আসার পর 2006, হুম 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 প্রায় 1-1.5 বছর পর, 1 বছর খানিক পর হুম এলআরবিতে হুম বলতে এর মাঝখানেও কিছু প্রজেক্ট আমি ছিলাম। বাচ্চা হয়ে কিছু প্রজেক্ট করছিল ডি রকস্টার, ডি রকস্টার, ডিজুস একটা সিম, গ্রামীণ একটা সিম লঞ্চ রাইট করছিল। রাইট রাইট, ডিজুস ডি রকস্টার, হ্যাঁ, ডিজুস থেকে ওরা একটা কম্পিটিশন করতে বলছিল, ওটা যেটা ছিল শুধু বসের প্রথম দিকে, বসের আওয়াজ আন্ডারে। পাঠাও। আওয়াজ পাঠাও। পরে বস এটা আইডিয়া দিল যে গ্রামীণ শো বসে, যে এটা ডি রকস্টার নামটা ওনার দেওয়া। হুম হুম তো এভাবে করে একটা হুম রিয়েলিটি শো অ্যারেঞ্জ করছিল। হুম 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 তো ওইটাতে মিউজিশিয়ান ছিলাম আমরা কমন খুব, আমি, শাহিন, জি সুমন, জি, সুমন দা, বেস গিটার ছিল তখন রানা রানা। ছিল। এই ওই ডি রকস্টার, এরপরে ডি রকস্টার শেষ হওয়ার পর আবার একই সব, সে সময় তো পারকিশন মানে আমাদের চট্টগ্রামের মিঠুন ছিল। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী, ও হ্যাঁ। ওয়ান অফ মাই স্টুডেন্ট। হুম 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 ডি রকস্টারের পর আমরা আরেকটা প্রজেক্ট করলাম বসের সাথে, সেটা হচ্ছে আর মিউজিক, আর মিউজিক। আর মিউজিক 1। হুম হুম এরপরে আবার কন্টিনিউ করছিল বস, তখন অলরেডি আমি এলআরবিতে। তো এরপর আমি আর মিউজিকের পর বস আমাকে আমি বিদায় নিয়ে চিটং চলে আসবো, তো ঠিক তার আগে একটা রেকর্ডিংয়ে বাজানোর জন্য বস আমাকে ডাকলো। আচ্ছা। কথোপকথন, প্রিন্স মাহমুদের সুরে একটা গান, হুম হুম ওটা বাজাতে গেলাম স্টুডিওতে। তখন বস আমাকে জিজ্ঞেস করলো যে তুই এসে ঢাকা চিটং এসে গিয়ে আগের দিন বললে তুই কি আসতে পারবি? হুম আমি যে বস হ্যাঁ অবশ্যই পারবো, আপনি খালি আমাকে আপনি হুকুম করলেই আমি দেখবেন আপনার সামনে। জি তো চিটং চলে আসলাম। এরপর মাঝখানে বস আবার ওই এলআরবির বাইরে উনি কিছু সোলো প্রজেক্ট করতেন, জি এবি অ্যান্ড দ্য গ্যাং এই নামে করছে, এবি অ্যান্ড হু কেয়ার্স এরকম একটা ছিল। আর মিউজিক আমরা যারা যারা ছিলাম তাদেরকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই সব সোলো প্রজেক্টগুলোতে বিভিন্ন অনেক কনসার্টও বাজাইছি, শুধু মানে এটা এলআরবিতে জয়েন করার আগে, এলআরবি জয়েন করার আগে আগে। তো এই প্রজেক্টগুলোর ফাঁকে ওই সুন্দর শুভ দিনটা আসলো, আমাকে বস বলল কালকে একটু পেপার খুলে দেখিস, দেখে আমাকে ফোন করিস। আচ্ছা। আমি তো আবার চিন্তা করলাম পেপার খুলে দেখবো, আচ্ছা আচ্ছা কী না কি। হুম হুম দেখলাম যে বস এটা ডিক্লেয়ার করে ফেলছেন পেপারে। আচ্ছা। আমি তো সঙ্গে সঙ্গে মানে আমার মানে ভাষাই ছিল না যে আমি হ্যালো বলার পর ওনার সাথে আমি কোনো কথা বলতে পারছিলাম। বস বলে যে কী খুব খুশি লাগতেছে। আমি যে বস মানে খুশি না, খুশি তো খুশির উপরে যদি কিছু থাকে এরকম আমার কাছে ঈদের মতো মনে হচ্ছিল। হুম 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 বস বলে তাহলে তুই এখন তোর কী করা উচিত? আমি আমি আজকে রাত্রেই উঠতেছি বস। হুম হুম তখন আমি আমার ওয়াইফকে নিয়ে ওই চলো ঢাকা যাই। হুম ঢাকা গিয়ে আমার ওই এক আত্মীয়ের বাসায় উঠলাম, উঠে বসের সাথে দেখা করতে গেলাম। বস বলে যে এরকম ওয়েলকাম টু এলআরবি, হুম তুই আজকে থেকে বাজাবি। এই আমরা তো তোকে তো ঢাকা শিফট করতে হবে, তুই এভাবে এসে গিয়ে তো তোর সম্ভব সম্ভব না, আর আমিও এটা চাই না। হুম হুম আমি আমার ওয়াইফকে নিয়ে তখন এক বাসা খুঁজলাম আশেপাশে। আচ্ছা। বাসা খুঁজে ওখানে এরপর ফ্যামিলি নিয়ে শিফট করলাম, এই এলআরবি যাত্রা শুরু। হুম, আপনি যেহেতু এলআরবিতে জয়েন করেছেন এবং বাচ্চু ভাইয়ের সঙ্গে একটা দীর্ঘ সময় থেকেছেন, মানে ওনার অন্তিমকাল পর্যন্ত, তো আপনার সঙ্গে ওনার একটা ডেফিনেটলি একটা ভালো বন্ডিং ছিল। যতটুকু জানি বাচ্চু ভাই মানুষটা আসলে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে উনি একটু অভিমানী ধরনের মানুষ, তো আবার মানে কেমন যেন মনটা একটু সরল হৃদয়ের মানুষ। তো ওনার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, উনি ব্যক্তিগতভাবে মানুষ মানে ব্যক্তি হিসেবে মানুষ কেমন ছিলেন? বাচ্চু ভাই ব্যক্তিগত মানে
ব্যক্তি হিসেবে উনি ওনার মানে আমি ওনার কোনো ওনার কোনো তুলনা নেই। উনি অসাধারণ একজন মানুষ, বিশাল মনের মানুষ। হুম হুম আর মিউজিশিয়ান হিসেবে ওনাকে নিয়ে বলা স্পর্ধা আমার নাই, আমি স্পর্ধাটা করতেও চাই না। আমার বরঞ্চ মানে আমি লাকি যে ওনার মতো একজন মিউজিশিয়ানের সাথে, ওনার মতো একজন মানুষের সাথে আমি গান বাজনা ছাড়াও ব্যক্তিগতভাবে ওনাকে আমি পাইছি। আচ্ছা। এটা সবার ভাগ্যে জুটে কিনা আমি জানি না, আমি জানতেও চাই না, কারণ আমি আমাকে খুবভাবে দেখছি। আমি আমাকে ওনার সাথে আমার বিভিন্ন রকম, শুধু গান বাজনা না, আমি ওনার সাথে আমার ব্যক্তিগত আলাপও করছি, করে অনেক রকম সমাধানও আমি আমার মতো পাইছি। আচ্ছা। তো ওনাকে সব সব ব্যাপারে এই মানুষটার জ্ঞান ছিল, শুধু গান বাজনা না, আচ্ছা। সব ব্যাপারে। তো উনাকে কলকাতার ভক্তরা ওনাকে ফিলোসফার বলে। হুম হুম এরকম একটা ওই সার্টিফিকেট করেও পাঠাইছে, এটা অফিসে ছিল। জি। তো উনি আসলেই তাই ছিলেন। আচ্ছা। আর অভিমান বলতে তোমার আসলে কি, মানে আমি যেটা বুঝি, আমরা মিউজিশিয়ানরা সোল মিউজিক, মানে যারা মন থেকে আসলে গান বাজনাটা মানে অঙ্ক কষে কোনো গান বাজনা হয় না। হুম হুম বসকেও বলতে শুনছি, এর আগে জেমস ভাইয়ের সাথে ছিলাম, জেমস ভাইকেও বলতে শুনছি যে গান শুনছিস, আমারগুলা রপ্ত করার কতটুক চেষ্টা করছিস জানি না, তবে ওগুলো সব ফেলে দে। হুম হুম এখন কি হবে আমি নিজেও জানি না। হুম হুম সে দুঃখিনী দুঃখ করো না, হুম শুরু তো হবে। তো দুজনেরই একই রকম কথা ছিল যে ফলো মি অ্যান্ড মাই গিটার। ওকে। জানি আমার গিটার বলে দিবে, জেমস ভাই বলতো আমার কাঁধ দেখলেই বুঝবি হুম হুম যে আমি গান ঢুকতেছি কিনা, হুম হুম কখন শেষ হবে আমি নিজেও জানি না। তো বস মানে ওনার মুভমেন্টগুলো ফলো করতে। হ্যাঁ, মুভমেন্টগুলো ওনাদের ব্যাপারটা হচ্ছে, ওনারা ওই ABCD কোষে এই গানের পর এই গান করব, ওখানে গিয়ে আমাকে শেষ করতেই হবে। রাইট। এই দুজনের এরা হচ্ছে সাগর মহাসাগর। এটা তো আমরা বাচ্চু ভাইয়ের যতগুলা কনসার্ট আমার দেখার সৌভাগ্য হয়েছে, সব জায়গায় আমি একটা জিনিস মানে একটা জিনিস খুব ভালোভাবে আমি কমন পেয়েছি, সেটা হলো ওনার কোনো একটা গান কনসার্টে, একটা গানের আজকের কনসার্টে যে গানটা বাজিয়েছে যেভাবে, আবার আরেকটা কনসার্টে সেই গানটা আবার ভিন্নভাবে বাজাচ্ছেন। হ্যাঁ, এটা সুন্দর কথা বলছো। মাঝখানে এর আগে বলি, অভিমান যেটা বলছো, অভিমান যদি না থাকে হুম। তাহলে এত 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 কালজয়ী গান জি। সৃষ্টি করতে একজন মিউজিশিয়ান পারবে। শুধু এখানে বলে না, তুমি বাইরের মিউজিশিয়ানকে দেখো, রাইট। যে গানগুলো, যেমন জেমস ভাইয়ের এরকম অনেক গান আছে, বাচ্চু ভাইটা স্পেশালি কেন বলবো, উনার 650-এর উপরে গান আছে আছে বিভিন্ন রকম, কোনোটার সাথে তুমি কোনোটা মিল পাবা না। মিল নেই। উনার গানগুলোর মধ্যে আমি খুব ভালোভাবে মানে আমার ছোট্ট মাথায়, ছোট্ট ব্রেনে আমি যেটুকু বুঝতে চেষ্টা করছি, সেটা হচ্ছে মানুষের, আমাদের সকল মানে সব মানুষের এমন কোনো অনুভূতি নাই, হুম হুম ইন্দ্রিয় নাই, যেটা উনি টাচ করে যায় নাই। টাচ করে দেন। দেখো তুমি যে যার যার মতো করে চিন্তা করতে পারে। যেমন তুমি দেখো নীল বেদনা তুমি যদি গাও, তাহলে এটা একরকম মানুষের ছুঁয়ে যাবে। তুমি যদি তারাবর রাতে দেখো, তাহলে এটা কারো না কারোর সাথে দেখবা তুমি ও তারাবর রাতে ও ইনভলভ হয়ে গেছে গানটার সাথে, এখন অনেক রাত, খোলা আকাশের নিচে, এরকম এটা আমাদের বেশি হয়েছে। রাইট। তো এই একটা মানুষ দেখলাম, ওনাকে আমি বলতাম যে আপনি 100 in 1। বস এটা কি বললি, এটা কীরকম? আমি যে বস, আপনার কিন্তু 100টার রূপ, আপনি একজন। এবং আপনি যখন বাজান, তখন আমি খুব খেয়াল করে দেখছি যে আপনি আপনার মধ্যে নাই, কোথায় যেন আপনি চলে গেছেন। গিটার কি বাজতেছে, কীভাবে একটা গান, একটা নীল বেদনা, একটা রাতের তারা, একটা ঘুমন্ত শহর বা একটা ঘুম ভাঙা শহর, আমরা 15 মিনিটও বাজাইছি। উনি যখন বাজায় তখন উনি একদম ইনভলভ হয়ে যায়। আচ্ছা। তো এইটা হচ্ছে ওনার সবচেয়ে বড় দিক। তো এই কারণে আমি বলছিলাম যে আমি যে ওনার সাথে, আমি বরঞ্চ ভাগ্যবান যে আমি ওনার মতো একটা মানুষের সাথে বাজাতে পারছি, থাকতে পারছি, ওনাকে সঙ্গ দিতে পারছি। কতটুকু সেবা করতে পারছি আমি জানি না, তো এটাই আমি খুব সৌভাগ্য, আমার খুব সৌভাগ্য। আসলেই। আর আচ্ছা,
বাচ্চু ভাইয়ের সঙ্গে মানে আপনার যেহেতু অনেক লম্বা একটা সময় পার করেছেন, তো ওনার সঙ্গে আপনার কোনো ফানি মোমেন্ট কি আছে? ফানি মোমেন্ট মানে অনেক হুম। অনেক ফানি মোমেন্ট। উনি এবার আমি খুব দুষ্টামি করতাম ওনার সাথে, উনি খুব আচ্ছা। মজা এনজয় করতো এগুলা। হুম। আর যদিও সেটা আমরা দেখতাম না, কারণ উনি সামনে আসলে হ্যাঁ, অনেক এটা অবশ্য, গম্ভীর হ্যাঁ, একজন উনি মানুষ। পার্সোনালি স্যার আইয়ুব বাচ্চু আরেক রকম। মানে তখন উনি মিউজিশিয়ান আইয়ুব বাচ্চু থেকে বেরিয়ে যায়। জি। মানে তখন উনি খুব যেমন আমোদে ছিল আমাদের এই যে উনার জন্মদিন বলো, ব্যান্ডের জন্মদিন বলো, পহেলা বৈশাখ বলো, হ্যাঁ, রাইট। এগুলো খুব আয়োজন করে করতাম আমরা। আচ্ছা। তো ওই দিনগুলোতে উনি ওই স্পেশাল দিনগুলোতে উনি খুব খুশি থাকতো। Right. এরপরে তোমার এই যে তোমার মনে করো কোনো শোতে যাচ্ছি, আমরা ওই ফ্লাইট থাকলেও আমরা খুব চেষ্টা করতাম যে মানে বাই রোড জার্নি করবো আমরা। তো এইটাতে উনি অনেক মজা করতো। আর নিজের ভাষায়, নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারতো, এটা হচ্ছে সবথেকে বড় অ্যাডভান্টেজ। চিটাগনিয়ান ল্যাঙ্গুয়েজ উনি খুব পছন্দ করতে এভাবে কথা বলতে। আমার সাথে শুদ্ধ ভাষায় কতটা কথা বলছে, কদিন কথা বলছে আমার মনে নেই। আচ্ছা। ফানি মোমেন্ট বলতে যেটা খুব বেশি মনে পড়ে, অনেকগুলো এরকম বলে শেষ করে, দেশের বাইরে। আচ্ছা। পয়লা বৈশাখে আমরা প্রত্যেক বছর আমরা 3টা থেকে 4টা শো আমাদের থাকে, হ্যাঁ, থাকতোই। এবং মনে করো ওই একই হোস্টের, জি, অর্গানাইজার একটাই, মানে একই হাউসের আন্ডারে, একই হাউসের আন্ডারে 4জন, কিন্তু একই সবার প্রত্যেকটা পয়লা বৈশাখে আমাদের এগুলো ফিক্স। আচ্ছা। তো পয়লা বৈশাখের প্রথম শোটা আমাদের থাকতে হচ্ছে ঠিক 12টার সময় চ্যানেল আই একটা ওপেন এয়ার করে ওই তোমার চীন মৈত্রী ওইদিকে। আচ্ছা, হ্যাঁ, ন্যাম বলি যেটা আমরা, বসুন্ধরা। তো ওই শোটার পর আমাদের পয়লা বৈশাখের খাওয়া দাওয়া, ইলিশ মাছ, এগুলো অনেক আয়োজন করতে, ইলিশ পান্তা, হ্যাঁ। তো অনেক রোদ, তো তখন সূর্য তো মাথার উপর খাড়া একদম, ভালোই রোদ থাকে তখন, হ্যাঁ। তো ওইটাতে আমরা ওই প্র্যাকটিস প্যাডে, আরেকটা তো তোমার 3টার পর শুরু হবে আর কি, একদম আমাদের শেষ শো করে ফিরতাম হচ্ছে রাত 10টায়। তখন লাস্ট স্টেজটা থাকতে হচ্ছে 8:30 9টার দিকে। তোমার মনে করো প্রত্যেকটা স্টেজ 40 মিনিটস 1 আওয়ার এরকম। তো ওই মাঝখানের পয়লা বৈশাখের ওই পান্তা ইলিশ খাওয়ার ব্যাপারটা ছিল হচ্ছে, একসাথে বসতাম ওই মাইক্রোতে যেতে যেতে, তো উনি বলতো আর কি, অড়া ইয়ে করিস লুঙ্গি লইস গরতুন নিশানের লুঙ্গি ভাড়া দিবে, মানে আমার ওয়াইফ, আমার বাসা কাছে ছিল তো, ওই 2টা সাদা লুঙ্গি আনিস। আমি বাসায় লুঙ্গি পরতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি কালো লুঙ্গি, সাদা লুঙ্গি এগুলো পরি বেশি। আরাম তো লুঙ্গি কিন, আরাম আছে তো দেবো, আরাম হইব, তো লুয়েস তো কইস। তো এরপর আসতাম, এসে শাওয়ার টাওয়ার নিয়ে দেখতাম উনি দিব্যি লুঙ্গি পরে, গেঞ্জি একটা পরে, একদম বেশি আরাম লাগে এখন লুঙ্গি পরে। আমিও লুঙ্গি পরছি, তুইও পিন্দিস, আবার আমি একজনও পিন্দুম। তো এভাবে আমরা অনেক দুষ্টামি, অনেক কথাবার্তা, খাওয়া দাওয়া এগুলো করে এরপর বাকি শোগুলো আমরা শেষ করতাম আর কি। আচ্ছা, এলআরবিতে জয়েন করার সুবাদে বা এলআরবিতে ড্রাম বাজানোর সুবাদে আপনার তো বাংলাদেশের অনেক জেলায় প্রায় আমার মনে হয় 64টা জেলা আপনারা বাদ, জেলা নাই যেখানে আমরা বাজাই নাই, হ্যাঁ। প্লাস আপনারা অবশ্য, আমি যতটুকু জানি এলআরবি বেশ অনেক শো বিদেশেও করেছে। তো আপনার বিদেশ জার্নিটার প্রথম যখন আপনার বিদেশ যাওয়ার সুযোগটা আসে, যে এলআরবির সঙ্গে আপনি বিদেশের মাটিতে শো করবেন, সেই অনুভূতিটা কেমন ছিল? বিদেশে যাওয়া, প্লেনে চড়া, এটা তো একটা খুব মানে মজার ব্যাপার, কিন্তু এটা এই যে মানে অদ্ভুত টাইপের ফিলিং। হ্যাঁ। আর বিদেশের মাটিতে বাজাবো, এটা আমার প্রথম খুব টেনশন ফিল হইতো। আমি ওনার সাথেই তো বাজাবো। সেটা কোন দেশে প্রথম? এটা সম্ভবত আমি জয়েন করার পর সাইপ্রাস না সাইপ্রাস না, সরি, মাস্কাট। আচ্ছা, সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, জি, মাস্কাটে আমরা গেলাম। আরও অন্যান্য দেশে বলতে আমি প্রায় বসের সাথে, উনি তো এর আগে অনেক দেশে গেছেন, উনার প্রায় অনেকগুলো হবে। আমি জয়েন করার পর আর মানে ওনার মৃত্যুর আগ পর্যন্ত আমি প্রায় 15-16টার উপরে দেশে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। ফরেন, হ্যাঁ, জি, অ্যাব্রোড আর কি।
তো ওখানকার শোগুলোও এরকম, যখন বিদেশের মাটিতে প্রথম বাজাতে শুরু করলাম তখন দেখলাম যে বাংলাদেশের, কারণ সব বাঙালিরা আসে ওখানে, বাঙালি ওখানে কমিউনিটির বাঙালি কমিউনিটি শোগুলোই হয়, সবাই জি। তাই করে। জি ওখানে গিয়ে কেউ বিদেশিদের জন্য বাজায় না, না আমাদের বাংলা ভাষাভাষী যারা আছে ওরাই গানগুলো শুনে। শুনে তো ওখানে গিয়ে দেখলাম যে বাংলাদেশের মতোই তো, হুম হুম মানে এভাবে আমার প্রথম ভয়টা কাটে ওখানে। হুম। মানে আমি স্টেজ ভীতিটা প্রথম খুব হুম। বেশি ছিল, জি। কারণ হচ্ছে একজন আইয়ুব বাচ্চুর সাথে ড্রাম মানে বাজানো, হুম ওরকম কোনো আমি মনে করি যে আমার কোনো যোগ্যতার কারণে আমি ওখানে যাইনি। ড্রামটা উনি বাজায়নি তো, এরকম একটা ব্যাপার ছিল, মানে Right. ওনার গিটারিংটা এমন ছিল, Guitar rhythm. গিটার রিদম এমন টাইপের ছিল যে ড্রামটা অটোমেটিক বাজতো আর কি। হুম হুম আমার ফিলিংটা এটা। আচ্ছা এরকম বিদেশে শো করতে ভালোই লাগে, হুম। ভালোই লাগতো তখন। তো আপনার মানে এক্সাইটমেন্টটা, মানে প্রথম যখন আপনার বিদেশে বাজানোর সুযোগটা আসে, মনের ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে না, ফার্স্ট টাইম ফর দ্য হ্যাঁ, তা ফার্স্ট তো টাইম আমি অবশ্যই। এখন মানে এখন বিদেশে যাব, এটা একটা মানে আমার ভিতরে একটা আপনার ভিতরে একটা প্রাউডনেস হ্যাঁ, খুব স্বাভাবিক। এরপর আপনার মানে হুট তড়ি ঘড়ি করে রেডি হওয়া, নিজেকে প্রস্তুত করা। এটা এটা খুব মানে প্যানিক ছিল, কিন্তু যেমন মজা তেমন, কারণ আমাদের ব্যাক টু ব্যাক শো থাকতো। রাইট। আজকে ইতালি, তো ইতালি থেকে নেমে কলকাতা, জি। কলকাতা থেকে শো করে আবার রংপুর। হুম। বস শোগুলো ডিজাইন করতো এভাবে। আচ্ছা। আর তড়িঘড়ি ব্যাপারটা হচ্ছে আপনার আজকে রাজশাহী থেকে শো করে আসলাম জি। ধরেন, ওখান থেকে এসে পরদিন ভোর 5টায় আমাদের এয়ারপোর্ট রিপোর্টিং। হুম হুম তাহলে এবার তুমি বুঝো কটার সময় উঠতে হবে। রাইট। তো প্যাক করা বলতে তোমার ওটা এরকম কোনো ঝামেলা নয়, মানে নিত্য পোশাক এগুলোই তো যাবে। আর সর্বপ্রথম যখন আপনি ওই ইমিগ্রেশন ফেস করছিলেন, বাপরে বাপ, ওটা তো মানে এক ভয়ানক অভিজ্ঞতা। আচ্ছা। হ্যাঁ, সেটা হচ্ছে ইমিগ্রেশনে প্রথম জানলাম যে কেউ কাউকে হেল্প করে না, আচ্ছা তুমি আমার হয়ে কথা বলতে পারবা না। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা দেশেই তাই দেখলাম। হুম 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 আর ওখানে বাড়তি কোনো কথা বলা যায় না। হুম হুম তুমি ওদেরকে খুশি করার জন্য কিছু বলবা, সেটা তো কোনো কাজ হবে না। হুম হুম ওরা হচ্ছে যেটা বলবো, যেটা জিজ্ঞেস করবা, হুম হুম। তোমাকে ঠিক অতটুকুই বলতে হবে। আচ্ছা তো আচ্ছা। এই জিনিসটা খুব ভীতি কাজ করতো বসকে অনেক সময়। উনি তো বিজনেস ক্লাস ইয়েতে থাকতো, ফার্স্ট রোতে থাকতো উনি, তো উনি আগে জিজ্ঞেস করে নিতাম যে বস কী কী জিজ্ঞেস করবে আন্তার যা কী হইম কী দি কী ওই বেলায় তো কোনো ঠিক নাই। তো উনি বলতে যে অসুবিধা নেই, তুই তোর মতো করে হবি, কি লাইছিস, পারফর্ম করতে চাইছিস, এই তো সবচেয়ে বড় পরিচয়। আচ্ছা আচ্ছা। আর কথা ফুস করলে আমি তো আসি ফুস করে দেখাই দিবি। এটাই এভাবেই এক সময় গিয়ে পান্তাভাত হয়ে গেছে ইমিগ্রেশন। আচ্ছা, এগুলো ডিল করতে করতে, এগুলো ফেস করতে করতে কলকাতার যেমন সবচেয়ে বেশি সহজ। আচ্ছা। কি করছেন দাদা, কেন এসছেন, কি করবেন, কি বাজাবেন, হ্যাঁ এখানে কি কমিউনিটিতে এসছেন, আমাদের কলকাতা কমিটি। তো এসছি বাজাতে, এসছি বাজে আবার চলে যাবো। তো এই কলকাতায় ইমিগ্রেশন ফেস করা ওরা খুব ফ্র্যাঙ্ক। খুব ফ্র্যাঙ্ক। হ্যাঁ, ওনারা তো মানে বসকে ওনারা খুব রেসপেক্ট করতেন সবচেয়ে। হ্যাঁ অবশ্যই, এটা কিন্তু ভালো কথা বলছো। কলকাতার দর্শকদেরকে দেখছি এবং নিজের চোখে দেখে নিজের কানে শুনলাম যে একটা বাংলাদেশের একটা আর্টিস্টকেই, এবং সেটা ওয়ান অ্যান্ড অনলি আর্টিস্ট স্যার আইয়ুব বাচ্চু, যাকে ওরা ভগবান বলতো। ওরা ডালা নিয়ে গান রিকোয়েস্ট করতে আসতো, জি, ভগবান বলে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে শুয়ে যেত। কলকাতায় আমি দেখছি এরকম আর কাউকে সম্মান করছে বলে মানে আমার মনে হয় না। অ্যাকচুয়ালি আমি যতদূর জানি যে বাংলাদেশের রক মিউজিক এটা পুরো বিশ্বে মোটামুটি একটা ভালো একটা অবস্থান করে নিয়েছে। আমি এটার ক্রেডিট আসলে আমি অবশ্যই আমি বসকে দিতে যাচ্ছি, খুব স্বাভাবিক, ওনার হাত দিয়ে, খুব স্বাভাবিক। এবং আমরা যখন আমরা ব্যান্ড মিউজিকের সঙ্গে পরিচিত হই, তখন আমরা আসলে হেভি মেটাল, থ্রাশ মেটাল কিংবা হার্ড রক বা ডেথ মেটাল এগুলো আমরা বুঝতাম না। হার্ড রকই তো ছিল না। এই ব্যাপারটাকে সামনে আনছে তো বাচ্চু ভাই। বসই এই হার্ড রক মিউজিক করছে। এরপর জেমস ভাই আসলো, জেমস ভাইও হার্ড রক মিউজিকই দিচ্ছেন। তো এই ঘরানাটা আমাদের বাংলাদেশে এতটা
প্রসার ছিল না, কখনো প্রসার ছিল 100 না। আর আসলে ওনারা এমন গানগুলো এমনভাবে যেমনই করতেন আমরা শোনার মতো, হ্যাঁ শোনার মতো এটা ঠিক। বলতে আমরা ভালোভাবে নিয়েছি। এবং আমাকে যদি আমি ব্যক্তিগতভাবে আমি গায় মানে গান গাই হিসেবে, হ্যাঁ আমি জানি, তো জুলিয়াস বলছে আমাকে তুমি গান তো গাও। আমি আমাকে যদি এখনো বলেন যে বাচ্চু ভাইয়ের কয়টা গান আমার মুখস্থ আছে, কিন্তু আমি একবারও বলতে পারবো না যে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না কয়টা গান মুখস্থ আছে, কিন্তু আমাকে এখন যে গানটা আপনি মুখ দিয়ে ক্লু দিবেন ওই গানটা আমি হয়তো পুরো গিয়ে ফেলবো। এখানেই হচ্ছে একজন আইয়ুব বাচ্চু, একজন জেমসের সার্থকতা হচ্ছে এখানেই যে এমন কোনো দর্শক, এমন কোনো গায়ক যে বা এমনি গুনগুন করে বেডরুমে গাইছে, ড্রয়িং রুমে গাইতেছে, এমন কাউকে পাবা না যাদের এক লাইন যারা গেয়ে দিতে পারবে না। রাইট। হ্যাঁ, এখানেই হচ্ছে একজন আইয়ুব বাচ্চু, একজন জেমসের কালজয়ী সৃষ্টি হচ্ছে এই কারণেই। বাচ্চু ভাইয়ের সঙ্গে আপনার আপনি তো বাচ্চু ভাইয়ের অন্তিম সময় পর্যন্ত ওনার সঙ্গে একদম ওতপ্রোতভাবেই ছিলেন। এটা আল্লাহর রহমতে আমি থাকতে পারছি। ওনার বলতে পারেন না একদম নিজের সন্তানের মতো বলতে পারেন, বা একদম নিজের একটা হাতের লাঠি, যে বুড়োর মানুষের যে একটা হাতের লাঠি ওরকমই ছিলেন এক হিসাবে, যেটা এটা খুব সুন্দর সত্য কথা বলছো। যে এটা মানে তুমি ফিল করছো, এরকম অনেকেই ফিল করছে আমার বিশ্বাস। আমি নিজেকে ওনার হাতের লাঠি মনে করতাম, কারণ ওনার সাথে মিউজিক্যাল আলাপ ছাড়াও আমার পার্সোনাল অনেক সময় কাটতো। অফিস টাইম থাকতো, উনি সকালে আসলে আমি বিকালের দিকে যেতাম, অনেক সময় সকালেও যেতাম। প্র্যাকটিসের টাইম থাকতো, প্র্যাকটিসের পরে 9টার পরে উনি আর অফিস করতো না, বাসায় যেত আরও পরে। তো উনার তো একটা পার্সোনাল ব্যাপার স্যাপার আছে, উনি একটু অফিসে বসবে একটু। দুলাল ভাই ছিলেন, মারা গেছেন উনি, আল্লাহ বেশ নসিব করুক। দুলাল ভাই আমার খুব কলিজার মানুষ, মানে বসের পরে আমার আরেকটা ভালোবাসার মানুষ যে দুলাল ভাই। তো উনি ব্যক্তিগত আলাপ ছাড়াও উনি ব্যক্তিগত আলাপ সবার সাথে শেয়ার করতো না, মানে অলমোস্ট কারোর সাথেই না, শুধু দুলাল ভাইয়ের সাথে করতো। তো আমার সাথে হচ্ছে উনি ব্যান্ড নিয়ে আলাপ করতো, গান বাজনা নিয়ে আলাপ করতো, আমি কি করতেছি, কি করব, আমার ইচ্ছা কি, আমার ওনার সাথে মিশতে কেমন লাগতেছে, আমার এলআরবিতে আমার সবাইকে নিয়ে চিন্তাভাবনা কি, কারো সবাই সাথে ঠিক আছে কিনা, বা কোন দিকে আমার বাজাতে অসুবিধা হচ্ছে, বা আমার কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে কিনা যেটা আমি ওনাকে ভয়ে বা লজ্জায় বলতেছি না। তো এইসব আলাপ আমার সাথে ওনার সাথে হইতো। যেমন একটা মানুষের তো আসলে প্রত্যেকটা মানুষেরই অনেক ধরনের ক্যারেক্টার প্লে করে, অনেক ধরনের রোল প্লে করে। যেমন আপনি ধরুন আপনার মুডের কথাই বলি, ধরুন আপনার এখন এক ধরনের মুড কাজ করছে, হঠাৎ আপনি যখন খেপে যান তখন আপনার আরেক ধরনের মুড কাজ করছে। এটা হচ্ছে আমি মাঝামাঝি কোনো কিছু আমার পছন্দ না। আমার মুড খুব সুইং করে, বছরও করতো। আমি বসের দিক থেকেই বলছিলাম যে আপনি তো ওনার সব ধরনের ক্যারেক্টারের সঙ্গে, সব ধরনের মুডের সঙ্গে আপনি পরিচিত। হ্যাঁ, সেটার মধ্যে একটুখানি বলি, উনি খুব ইমোশনাল মানুষ ছিলেন, খুব নরম মনের মানুষ ছিলেন। কোন দুঃখ থেকে, কোন কষ্ট থেকে অনেক কথাই বলতো, কিন্তু একটা কথা খুব প্রায় সময় উনি বলতেন, আমি যখন থাকবো না তুই আমার কবরে আসিস, তোর সাথে আমার অনেক কিছু বলবো, তুই আসলেই বুঝবি তোর সাথে আমি কি বলতেছি, তুই আমার কবরে আসিস, কেউ আসুক না আসুক। তো এটা যতটা সেন্সিটিভ, এটা আমি যখনই চিন্তা করি, উনি চলে যাওয়ার পর এটা চিন্তা করতে করতেই আমার কোন দিকে যে আমার এই 6-7 বছর চলে গেছে আমি নিজেও জানি না। আচ্ছা, মানে যখন উনি যেমন উনার শেষ সময় বলতে উনি শেষ শো করলো তো তোমার নিশ্চয়ই মনে আছে যে রংপুর, এটা শেখরের সন্ধানে একটা গান বাংলার ইয়েতে একটা ট্যুর ছিল 8টা ডিস্ট্রিক্টে। ওইটা শোটা করতে গিয়ে উনি আমাকে রংপুরেও বলছিল যে আমি যদি মরে যাই তখন কি করবি, আমি চলে গেলে তখন তোদের কি হবে। তো যাই হোক, যেটাই হোক, সবাই তো, আমি তো বস, এরকম তো সবাই চলে যাবে, এখন রংপুর থেকে আমিও তো একদিন সবাইকে যেতে, হ্যাঁ, রংপুর
থেকে মনে করেন আমি সুন্দর আপনার কথাবার্তা বলছি, ও শেষ হয়েছে, সকালবেলা দেখলেন যে আমাকে আপনি এখন যেটা বলছেন সকালবেলা এটা আমার সাথে হইতে পারে। তো যাই হোক বস, এটা এসব না বলি, তো বলে যে না শুধু তোকে একটা জিনিস জানাই রাখি, আমার যদি কখনো কিছু হয় চিটংয়ে আমার মার পাশে আমাকে দাফন করবি। তখন আর কেউ ছিল না, ওই শামীম ভাইও রংপুর ছিল। শামীম ভাই মাঠে তখন ওই ইনস্টল করতেছে, স্পিকার সাউন্ড ইনস্টল করতেছে। তো ওনার সাথে, তো ওনার পাশের রুমে আমি ছিলাম, একসাথে বসে ভাত খাওয়ার পর একটু আড্ডাবাজি করতে করতে কথাগুলো বলতেছিল যে আমি যদি কখনো চলে যাই তাহলে তুই দায়িত্ব নিবি, তুই সবাইকে জানাবি যে উনি আমার মার পাশে যেন আমাকে দাফন করা হয়, এবং এইটা তোর কাছে আমার পার্সোনালি দাবি, নাহলে তোর কাছ থেকে আমি হাসরের দিন দাবি নিব। এটা অনেক বড় একটা দাবি, অনেক বড় দাবি। আমি খুব টেনশনে ছিলাম যখন বস চলেই গেলেন, তখন ওনাকে দাফন করতে যখন সারা চট্টগ্রাম, তুমি তো দেখছো, ভাগ্যবানও ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, নাহলে 1.5 লক্ষ 2 লক্ষ মানুষ একটা মানুষের জানা যায় হইতে পারে না, আমি দেখি নাই। তো যখন দাফন করতে যাই তখন আমি সবার শেষে যাই, আমি গিয়ে দেখি ওখানে যে পুরা কবরস্থানের প্রত্যেকটা মানুষ ফ্রিজ হয়ে গেছে। আমার মনে হয়েছে এরকম যে তখনও বসে খাটিয়া থেকে নামানো হয় নাই কবরে, সবাই কেন যেন দাঁড়ায় আছে। আমার কাছে পরে মনে হয়েছে যে উনি মনে আমার জন্য ওয়েট করতেছিল। এটা দাফন করার অনেক পরে আমি নিজের সাথে বুঝলাম আর কি। তো ওনার মামতো বোনের জামাই ছিল একজন, ও আগে নামছে, নেমে ধরার জন্য আমি চট করে গিয়ে, আর কি ব্যাপার আপনারা এখনও কিছু করেন নাই, বসে আছেন কেন? আমি এদিকে নিজে মনে মনে বলছি আল্লাহ তোমার অনেক শকর যে আমি বসে একটা মাটিও দিতে পারলাম না। গিয়ে দেখি না, উনি, আমার মনে হচ্ছে উনি ওয়েট করতেছিল। তো আমি চট করে গিয়ে কাউকে জিজ্ঞাসা না করে কবরে নেমে গেছি। নেমে গিয়ে বললাম যে আমি আমার বাবাকেও দাফন করছি, এটাও আমার বাপ, আমাকে দেন। তো আমরা দুজন ধরে এরকম এত সুন্দর, এত হালকা, আমি মানে হালকা হইলে এটাকে খুব নেককার বান্দা হয়, মানে শোলা আলগাইছি এরকম আমার মনে হয়েছে এরকম। তো উনাকে আমি কবরস্থ করার পর যখন আমি উনার মামতো বোনের হাজব্যান্ডকে বললাম ঠিক আছে আপনি উঠেন, আমি একটু তখন উনার বুকে হাত দিয়ে আমি বললাম, হাত বুলাতে বুলাতে, যে বস আমি আপনার সাথে ওয়াদা ভঙ্গ করিনি, আপনার মার কাছে আপনাকে দিয়ে গেলাম, তো আমি আপনার সাথে ওয়াদাও ভঙ্গ করিনি, বেমানিও করিনি। এরপর উঠে আসার পর যখন সবাই মাটি দিয়ে কবর দাফন সম্পন্ন করলো, তখন সাইফুল আমি মানে আমার মধ্যে নাই এরকম একটা ব্যাপার হয়েছে। কারণ আমার মনে হচ্ছে আমাকে উনি বলছিল যে আমার এই প্লেনের টিকিট তোকে বুঝে নিতে হবে, আমার রুম কি তোকে বুঝে নিতে হবে। তো আমার হুঁশ ছিল না, আমি মানে রুম কি, তাহলে কি উনি ফ্লাইটে করে আসছে কিন্তু চিটংয়ে, ইউএস বাংলায়। ওই মাসুদ ভাইরা সবাই, ভাবিরা সবাই একসাথে নিয়ে আসছে ওনার একসাথে। আমি আগের দিন ওই তোমার ভাবিকে নিয়ে আমি চলে আসছি রাতের বেলা যে চিটংয়ে। এবং সবচেয়ে অবাক লাগছে আমার যেটা, সেটা হচ্ছে ওনার মায়ের পাশে ওনাকে আল্লাহ কবুল করে বসে আছে, এবং ওইখানে আর ওই শুধু একটা জায়গায় ছিল ওনার মার, একটা জায়গা। আমি কবরস্থান যে দেখে, জাফর ভাই বলি, আমার বাবার কবরটাও দেখে, আমার শ্বশুরটাও দেখে, ওনার মারটাও দেখতো। ওনাকে আমি বলছি জাফর দা তোমার বাড়ি তো গেই গেই, তো ও আমাকে বলতেছে জীবত দায় জানি। আমি বললাম যে তো খালাম্মার পাশে তো বছর খুব হয়ে গিয়ে লিবে ইচ্ছা আছিল, হয়তো আয় কুদি রেখি আগেই তৈরি করা হয়ে গেছে। হ্যাঁ, উনি চাটগাঁও ভাষায় বলছে আয় কুদি রেখি, খবর টবর ব্যাগ কিন রেডি, ওনারা আইয়েন, অসুবিধা নেই। আচ্ছা। তো আমি গিয়ে আবার রাত্রে আবার দেখলামও। আচ্ছা। তো দেখে চলে গেলাম, পরে বস আসলো। তো আমার মনে হইলো যে আমি মানে পাগলের মতো হয়ে গেছি, বুঝছো, মাথার মধ্যে অনেকক্ষণ নিজের হাত দিয়ে অনেকক্ষণ কিল থাপ্পড় মারলাম যে মানে এটা কি আমি কেন আগে বুঝলাম না, মানে এটাই কি রুম কি, মানে সামনের কনসার্টে যাবে, ওই ফ্লাইটের টিকিট তুই বুঝে নিবি, রুমের টিকিট তুই বুঝে নিবি, মানে এটা মিরাকল। মানে আমি এটা তোমাকে বলতে পারবো না, আমি ইমোশনাল হয়ে যাব। আচ্ছা, বসের মিউজিক ইন্ডাস্ট্রিতে আসা এবং ওনার যতটা উনি অবদান রেখেছেন তার মধ্যে ওনার অনেক স্বপ্ন ছিল,
তার মধ্যে কতটুকু বাস্তবায়ন হয়েছে? ওনার একটা স্বপ্ন কিছুদিন আগে যে মানিক মিয়া অ্যাভিনিউতে একটা ওপেন এয়ার কনসার্ট হবে, তো ওনার প্রিয় ব্যান্ডগুলো ওনার সাথে থাকবে, সাথে থাকবে, ওদেরকে নিয়ে একসাথে পারফর্ম করবে। সেটা হচ্ছে ওয়ারফেজ, মাইলস, নগর বাউল। তো উনি এক সাক্ষাৎকারে বলছিল যে অনেক মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল এক কনসার্ট হবে, চারিদিকে মাথা মাথা দর্শক, আমরা এই ব্যান্ডগুলো বাজাবো সবাই, খুব সারা সারা সকাল থেকে শুরু হবে, রাতে গিয়ে শেষ হবে। এটা বাস্তবায়ন হয়েছে, করছে উনি নাই, কিন্তু ওনার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। ওনার আর একটা স্বপ্ন, ওনার জন্মদিনে সম্ভবত, হ্যাঁ, চ্যানেল আইতে চ্যানেলের চেয়ারম্যান শ্রদ্ধেয় সাগর ভাই, উনি বসকে সন্তানের মতো আদর করতো। বস ওনাকে খুব মানে শ্রদ্ধা করতেন। তো ওনার এক জন্মদিনে আমি ওনার সাথে ওই তারকা কথন একটা অনুষ্ঠান আছে চ্যানেলের, সকালবেলা হয় এটা, আমি ওনাকে নিয়ে গেছি। ওনাকে সাগর ভাই ওই তোমাকে আমি একটা গিফট করতে চাই, এবং সেটা তোমার চাওয়ার উপর। রাইট, এটা আমি বসের নিজের মুখ থেকে একবার শুনেছিলাম, এবং সঙ্গে সঙ্গে স্যাংশন হয়েছে এটা, যে আমাকে একটা দিন দেন ব্যান্ডের জন্য, ব্যান্ডে, হ্যাঁ, ব্যান্ড মিউজিক ডে। তো এটা এখনো চলমান। এটা আমাদের জন্য আসলে ব্যান্ড মিউজিশিয়ানদের জন্য অনেক বড় একটা, অবশ্যই উনি ছাড়া ব্যান্ডের জন্য এইভাবে চিন্তা করতে, আমি অন্তত উনার সাথে থাকা অবস্থায় মানে 15-16 বছরও আমি ওনাকে তো আসলে অনেক কিছুই মানে অফার করেছিলেন যে আপনি কি চান, হ্যাঁ বলেন, বা কি এটা লাগবে। বস শুধু একটা কথাই বলেছিলেন যে আমার শুধু ব্যান্ড মিউজিশিয়ানদের জন্য একটা দিন দেন, একটা দিন। হ্যাঁ, এটা সবাই চাইলে সাক্ষাৎকার দেখতে পারে, ওখানে উনি নিজের মুখে বলছেন। রাইট রাইট। এবং সাগর ভাইকে আবার শ্রদ্ধা জানাই, স্যালিউট, যে বসকে আদর করে উনি ওনার চাওয়াটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছেন। হ্যাঁ, না এটা আসলে আমাদের জন্য একটা পরম প্রাপ্তিও বটে। আইয়ুব বাচ্চু বস তো আসলে আমাদের চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের মিউজিশিয়ানদের জন্য একটা আমাদের অনুপ্রেরণা বটে, কারণ আসলে ওনার মাধ্যমে আমরা মিউজিশিয়ানরা মানে মিউজিক করা শিখেছি, সোজা কথায়। আমি সেই ক্লাস 5-এর বয়স থেকে বলি চলো বদলে যাই, ওই গানটাই আমার তখন একদম প্রিয় গান ছিল। যার কারণে মানে অ্যাটলিস্ট আমার দেখার অভিজ্ঞতা থেকে বলি, যখন এখনো পর্যন্ত যারা মিউজিক করছেন সবাই কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানে আইয়ুব বাচ্চুর ছাত্র, বসের ছাত্র আমরা বলবো। কারণ আমাকে যখন সর্বপ্রথম গিটারের লেসন দেওয়া হয়, সেখানে আমাকে দেওয়া হয়েছিল যে তারা ভরা রাতের লিড সোলোটা বাজা। তো সেজন্য আমি বলবো যে উনি আমাদের মানে আমরা পরোক্ষভাবে ওনার ছাত্র, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। হ্যাঁ, আমি নিজেও ওনার ছাত্র। এখানে বলা খুব প্রয়োজন, বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে একজন আইয়ুব বাচ্চু কিন্তু নিজেই একটা ইন্ডাস্ট্রি, রাইট, একটা ইনস্টিটিউট। একটা ঘুম ভাঙা শহর গান যদি একটা ব্যান্ড কাভার করে, তাহলে ইন্ডিভিজুয়ালি একটা গিটারিস্টের গিটার বাজানো, বেসিস্টের বেস গিটার বাজানো, ড্রামারের ড্রাম বাজানো, সিঙ্গারের সিঙ্গিং স্টাইল, কিবোর্ডিস্টের কিবোর্ড প্লেয়িং শিখা হয়ে যাবে একটা ঘুম ভাঙা শহর। আরগুলো বাদই দিলাম। বস তো আসলে আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছেন, মানে অনেক দিয়েছেন, ওনার অবদান অনস্বীকার্য, নো ডাউট। এবং আমি যত দূর জানি ওনার পদচারণা মুখরিত হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন, এফডিসিতে উনি প্লেব্যাক করেছিলেন। তারপর অনেক অনেক নাম করা বিজ্ঞাপনের জিঙ্গেলেও উনি বাজিয়েছেন। আমি জানি যে ওনার অনেকগুলো বিজ্ঞাপন অ্যাওয়ার্ডও পেয়েছে। হ্যাঁ, তো আসলে সেই দিক থেকে মিউজিক ইন্ডাস্ট্রি আমরা কি ওনাকে আসলে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি কিনা, পেরেছি? ওনাকে মিউজিক ইন্ডাস্ট্রি না, সমস্ত বাংলাদেশে ওনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে রক আইকন হিসেবে, রাষ্ট্রীয় রক আইকন হিসেবে স্বীকৃতি দিছে। এরপর উনি চলে যাওয়ার পর প্রত্যেকটা মিউজিশিয়ান, আমাদের বাংলাদেশের একমাত্র সংগঠন, বড় সংগঠন যেটা বাম্বা থেকে ওনাকে ট্রিবিউট করা হয়েছে। ওনার গান এখনও ওনাকে সম্মান করে, ওনাকে এটা একরকম স্বীকৃতি, স্বীকারোক্তি যে
আমাদের একজন আইয়ুব বাচ্চু ছিল। জি। প্রত্যেকটা মিউজিশিয়ানকে আমি যদি ভুল না হই, আমি যতটুকু দেখেছি এখনো পর্যন্ত, যে উনার গান কাভার করতেছে সবাই, একটা করতেছে এভাবেই, কিন্তু করতে করতে উনার গান বেঁচে থাকবে যুগের পর যুগ। যেমনটা আমরা জানি চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আইয়ুব বাচ্চু। হ্যাঁ, এই রূপালী গিটার চত্বর নামকরণটা রূপালী গিটার চত্বর এই কারণেই করেছে, কারণ এই নামে তো ওনার একটা বিখ্যাত গান আছে, রূপালী গিটার। হ্যাঁ, তো এটা এই কারণেই রূপালী গিটার চত্বর নামকরণ করা হয়েছে। আর এটা মানে আর এই রূপালী গিটার চত্বর, রূপালী গিটার আসলেই কিন্তু আইয়ুব বাচ্চু এমনিতেই আসে। জি, এটা ওনার আসলে খুবই জনপ্রিয় একটা গান। সেখান থেকেই মানে রূপালী গিটারটা নামকরণ করা। এটার চত্বরটার নাম রূপালী গিটার চত্বর। আমরা এই এপিসোডের অলমোস্ট শেষ পর্যায়ে। তো আমরা এই প্রোগ্রামটা শেষ করার আগে আসলে আমরা এতক্ষণ তো আইয়ুব বাচ্চু স্যারকে নিয়ে আমরা অনেক আলোচনা করলাম। আমাদের আইয়ুব বাচ্চু স্যারের স্নেহধন্য ওনার ব্যান্ডের এলআরবির একজন ড্রামার রোমেল ভাই, ওনার কাছ থেকে ওনার আসলে আইয়ুব বাচ্চু স্যারকে নিয়ে আলোচনা করতে গেলে ওনার সময় আমাদের ফুরোবে না। তা আপনাদের আসলে তারপরও চাহিদা মানে মনের যে আকাঙ্ক্ষা সেটা থেকেই যায়। তো সে জায়গা থেকে আমরা আজকে শেষ করতে হচ্ছে। তো আমরা শেষ করার আগে আমরা রোমেল ভাইয়ের কাছ থেকে একটা আইয়ুব বাচ্চুর একটা জনপ্রিয় গান শুনতে চাচ্ছি। ওনার তো জনপ্রিয় গান মানে একটা দুটাতে সীমাবদ্ধ নাই, অনেকগুলাই। তো ফেরারি মনটা করি না, ফেরারি মনটা আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে বারবার, ফেরারি মনটা আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে বারবার। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের জনপ্রিয় ব্যান্ড এলআরবি, আমাদের আইয়ুব বাচ্চু স্যারের প্রতিষ্ঠিত ব্যান্ড। তো ওনার ড্রামার রোমেল ভাইয়ের সঙ্গে তো এতক্ষণ আমরা ওনার কাছ থেকে আইয়ুব বাচ্চু স্যারের অনেক কথা শুনলাম। ওনার অতীত, ওনার সঙ্গে কাটানো প্রিয় মুহূর্ত, কষ্টের মুহূর্ত সবই শুনলাম ওনার কাছ থেকে। আসলে ওনাকে নিয়ে আলোচনার শেষ হবে না, আমরা যদি শুরু করি এটা আমরা অনেক মানে সময় ফুরোবে না। অনেক কথা ওনার সঙ্গে আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে ওনাকে যত বছর আমার জ্ঞানচক্ষু হবার পর থেকে যত বছর থেকে এখনও পর্যন্ত চিনি, ওনার অন্তিমকাল পর্যন্ত ওনার সঙ্গে ওনার কথা কখনো শেষ হবে না। তারপর আমরা সময় স্বল্পতা আমরা এখানে সংক্ষিপ্তভাবে যতটুকু পেরেছি আলোচনা করেছি। আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই অনুষ্ঠানে আমাদের রুমেল ভাই, আপনি আমাদের এই প্রোগ্রামে এত কষ্ট করে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, i2i পডকাস্টকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা বাংলা গান শুনুন। আপনারা বাংলা গান শুনলে বাংলা গান দেশ তথা বিশ্বের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যাক আপনাদের মাধ্যমে। আর শ্রদ্ধেয় স্যার আইয়ুব বাচ্চু গান যতদিন আপনারা শুনবেন, প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে, যুগের পর যুগ বেঁচে থাকবে ওনার গান যতদিন আপনারা শুনবেন। তো আপনারা ওনার গানকে শুনবেন, এটাই আমার অনুরোধ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি এতক্ষণ আপনারা ধৈর্য ধরে দেখার জন্য। আমাদের পরবর্তী এপিসোডগুলো সময় মতো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।